দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB এর ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 889511 ও 889512 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, প্রথমে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনার কি মনে হয় যে এখন আমাদের পুঁজিবাজার আসলে কোন অবস্থায় রয়েছে? থ্যাংক ইউ। আমরা যদি আমাদের এই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখি, আমাদের উই হ্যাভ সাম বিটার এক্সপেরিয়েন্স ইন দ্য পাস্ট, পার্টিকুলারলি আমরা 2010-এর যে ঘটনা বা তারও আগে 96-এর ঘটনা, সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে পুঁজিবাজারটা এখন যে অবস্থায় আছে ওভার লাস্ট কাপল অফ ইয়ার্স একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে। এবং যদি ওই এক্সপেরিয়েন্সের সাথে কম্পেয়ার করি আমরা, আর বিশেষ করে এর জন্য আমি বলবো যে আমাদের যে রেগুলেটরি অথরিটিজ যারা আছেন তাদের বিরাট একটা কন্ট্রিবিউশন আছে। দে আর মোর কশাস অ্যাবাউট যে এখন আমাদের অটোমেশনটা অনেক ইমপ্রুভ করেছে, যে কারণে আগে যেরকম আমরা সারপ্রাইজ দেখতাম, হঠাৎ করে কিছু শেয়ার বেড়ে যাচ্ছে, কিছু শেয়ার কমে যাচ্ছে, মার্কেট ইজ বাবলিং আপ, এই জিনিসগুলো আমরা এখন ওভার লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা দেখছি না। দেখি না তা না, হয়তো কমে গিয়েছে সেই অনুযায়ী। আমি বলবো যে কমে গিয়েছে, এবং বিশেষ করে রেগুলেটরি মনিটরিংটা অনেক বেটার হয়েছে, এবং আমাদের যে স্টক মার্কেটটা ইজ নাও গেটিং মোর এন্ড মোর রুল বেসড, সো রুলস এন্ড রেগুলেশনস আর বিইং ফ্রেমড, যেগুলো আর কন্ট্রিবিউটিং। তার বাইরেও যদি আমরা গভর্নমেন্টের পলিসিজ ইস্যুসগুলো দেখেন, যে এই এখন স্পেশাল ট্রাইব্যুনাল হয়ে বিচার হচ্ছে, যেগুলো হয়তো আগে আমরা এই ধরনের কোনো এটাকে অনেক বড় একটা বিষয়, পজিটিভ একটা বিষয় বলা যেতে পারে। এটার ইমপ্যাক্টটা হচ্ছে যে যাদের এই মার্কেট নিয়ে ম্যানিপুলেট করার কোনো ধরনের ইচ্ছা বা ভাবনা থাকলো, দ্যাট উইল বি ওয়ার্কিং অ্যাজ এন ইন্টিমিডেটিং ফোর্স, যে যাতে তারা এই দুর্ঘটনা থেকে অনেকটা দূরে থাকতে পারবে। জি, আমরা কিন্তু অনেক আগের মামলাগুলোরও বিচার কিন্তু দেখতে পাচ্ছি, শুরু হয়ে যাচ্ছে। সো আমার কাছে এটা ভেরি পজিটিভ মুভ মনে হয়েছে, যে অনেক আগের মামলা এখন আমরা দেখছি রায় হচ্ছে বা বিচার হচ্ছে, শুরু হচ্ছে। তো এই পার্সপেক্টিভে আমরা বলবো যে শেয়ার মার্কেটটা আস্তে আস্তে আপনার একদম স্টেবিলিটির দিকে আছে এবং স্টেবল অবস্থায় আছে, এবং এটাকে ধরে রাখা আমাদের দরকার। এটা যাতে মানুষের ট্রাস্ট এন্ড কনফিডেন্স অন দা, বিশেষ করে আমাদের যারা স্মল ইনভেস্টর আছেন তারা অনেকেই হয়তো এই মার্কেট থেকে একসময় সাফারার হয়েছেন, সো তাদের ট্রাস্ট কনফিডেন্স ধরে রেখে তাদেরকে আবার এই মার্কেটের দিকে মার্কেটমুখী করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটু আগে বলছিলেন যে অনেক রুলস এন্ড রেগুলেশন কিন্তু পুঁজিবাজারে এসেছে। এর মধ্যে কিন্তু আমরা একটা যদি ধরি ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কিন্তু এসেছে। তো আপনি কি মনে করছেন যে পুঁজিবাজার যেসব কোম্পানি এখন রয়েছে সেই সাথে আগামীতে যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, মানে তাদের ফিনান্সিয়াল রিপোর্টে কি স্বচ্ছতা আমরা আশা করতে পারি ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের জন্য? অবশ্যই। বিশেষ করে আপনি যদি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কনসেপ্টটার কথা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের দেশের আইনটা নতুন হলো, এটা কিন্তু গ্লোবালি ইট ইজ নাথিং নিউ। এটার একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ আছে, এবং আমরা জানি সেই 2000-এর দিকে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডালগুলো হলো, সেই স্ক্যান্ডালের পার্সপেক্টিভে ইউএসএ তে প্রথম যে সক্স অ্যাক্ট হয়, সারবেইনস-অক্সলি অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু এই অডিট ওভারসাইট বডি করার একটা ডিমান্ড আসলো। আচ্ছা। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে অ্যাকাউন্টিং যে একটা প্রফেশন, এই প্রফেশনটা প্রিভিয়াসলি ইট ওয়াজ ওভার দ্য ইয়ার্স হিস্ট্রিক্যালি ইট ওয়াজ সেলফ রেগুলেটরি প্রফেশন। দ্যাট ইজ অ্যাকাউন্টেন্ট যারা বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা নিজেদের প্রফেশনকে নিজেরাই রেগুলেট করতেন, তাদের স্ট্যান্ডার্ড নিজেরাই সেট করতেন, তাদের মনিটরিং তারা নিজেরাই করতেন। এই যে সেলফ রেগুলেটরি মেকানিজম, ধীরে ধীরে দেখা গেল যে সেলফ রেগুলেটরি মেকানিজম ইজ নট ওয়ার্কিং। পার্টিকুলারলি 2000-এর সেই এনরন কলাপসের পরে মানুষ প্রশ্ন করা শুরু করলো যে অডিটরদেরকে অডিট করবে কে? এই এটাও অনেক জরুরি হয়ে দাঁড়ায়, অনেক জরুরি হয়ে যায়। এই সেলফ রেগুলেশন ইজ ডিসফাংশনাল। তাহলে এই রেগুলেশনটা আমরা কিভাবে তাদের মনিটরিং আনতে পারি, তার পার্সপেক্টিভে আসলে সারবেইনস-অক্সলি অ্যাক্টটা আসে। এবং আপনারা জেনে থাকবেন যে এই একটার ইম্প্যাক্ট, যখন এই একটা
পার্লামেন্টে পাস হয়, সিনেটে পাস হয় ইউএসএ, এটা 99-0 ভোটে একটা পাস হয়েছিল। একজন মেম্বার শুধু ভোটদানে বিরত রয়েছিলেন, বাকি 99 কিন্তু এইটার পক্ষে ছিলেন। এবং সেখানে একটা বডি করা হয়, বলা হয় পাবলিক কোম্পানিজ অডিট ওভারসাইট বোর্ড, PCAOB, যেটার রেপ্লিকা হচ্ছে আমাদের এই এফআরসি, যেটা আমাদের এখন বলছি আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। সো এই অডিটটা বা এই কাউন্সিলটা কিভাবে কাজ করবে, কিভাবে আমাদের এই ট্রান্সপারেন্সিকে ইমপ্রুভ করবে। আপনারা যদি খেয়াল করেন যে অডিটরদের এনলিস্টমেন্ট এখানে ম্যান্ডেটরি করা হয়েছে, অর্থাৎ এনিওয়ান হু ইজ অডিটিং এনি পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, জনস্বার্থ প্রতিষ্ঠানের যদি অডিট করতে চান, ইউ হ্যাভ টু বি রেজিস্টার্ড উইথ দ্য কাউন্সিল। অ্যান্ড রেজিস্টারিং উইথ দ্য কাউন্সিল মিনস যে ইচ্ছা করলে যে কেউ যায়, কিন্তু unless he complies with the rules, regulation and he has a proper facility, logistic and other knowledge and skills, he will not be able to enlist himself as an auditor of public listed companies, right? একটা part, মানে quality of audit is going to improve, number one. Number two, যে আপনি যে অডিট করছেন, অডিট করার পর এই কাউন্সিল উইল হ্যাভ দ্য রাইট টু ইনভেস্টিগেট যে আপনার অডিট প্রপারলি করেছেন কিনা। আপনার তদন্ত করার অধিকার এই কাউন্সিলের থাকবে, আপনার অডিট প্রসিডিউর সম্পর্কে প্রশ্ন করার অধিকার আপনার কাছে থাকবে, এবং এই কাউন্সিল রিয়েলি আপনাকে জরিমানা করতে পারে, আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের মামলা করতে পারে। সো ইট মিনস যে অডিটার্স আর গেটিং অ্যাকাউন্টেবল টু দ্য কাউন্সিল। সো আমাদের যে একটা অডিট রিপোর্টের উপর যে মানুষের একটা ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সের অভাব ছিল, এটা সত্য, এটা অস্বীকার করার উপায় নাই যে আমরা আমাদের বেশিরভাগ মানুষই আসলে অনেক ক্ষেত্রেই একটা পারসেপশন যে এইগুলো কতটুকু ভ্যালিড ইনফরমেশন এর আধারে, অনেক সময় এরকম অনেক কিছু হয়েছে এটার এক্সপেরিয়েন্স থেকে। সো সেই ক্ষেত্রে এটার একটা ইমপ্রুভমেন্ট হবে, এবং এই ইমপ্রুভমেন্টটা ইনভেস্টরদের জন্য অত্যন্ত জরুরি, কারণ ইনভেস্টরদের অনলি সোর্স অফ ইনফরমেশন ফর ডিসিশন মেকিং ইজ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আচ্ছা, স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB এর ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরীর সঙ্গে। আবার ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা বিরতির আগে মূলত আলোচনা করছিলাম এফআরএ নিয়ে, এবং এফআরএ আসলে কতটা স্বচ্ছতা আসবে সেই বিষয়ে কিন্তু আমরা আপনার কাছে জানছিলাম। আর একটা বিষয় নিয়ে আসতে চাই যে পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম বছর ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ফিনান্সিয়াল রিপোর্টিং ও দেখা যাচ্ছে যে তারা সবকিছু ভালো করছে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে ডিভিডেন্ডের পরিমাণ কমে যাচ্ছে, সেই সাথে অনেক সময় জেড ক্যাটাগরিতেও কিন্তু কোম্পানি চলে যাচ্ছে। তো আপনি এই বিষয়টাকে কি বলবেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের মাধ্যমে কি এগুলো রোধ করা সম্ভব হবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের এরিয়া কিন্তু সেটা না। আপনি যদি খেয়াল করেন যে একটা কোম্পানি যখন মার্কেট থেকে ফান্ড রেজ করে, তারপরে শেয়ার হোল্ডার কাছে তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড কমপ্লায়েন্স, যেগুলো এসইসির গাইডলাইন আছে সে অনুযায়ী তারা কমপ্লাই করে যাবে, সেটাই হচ্ছে তার রিকোয়ারমেন্ট, অ্যান্ড দে উইল ডু ইট। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে প্রথম ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এরপর তারা আর ভালো পারফর্ম করতে পারছে না, তাহলে শেয়ার হোল্ডারদের রেমেডি কোথায়, রিড্রেসটা কোথায়? যদি একটা কোম্পানি শেয়ার মার্কেটে রেজ করে এবং পরবর্তীতে তারা পারফর্ম যদি ভালো না করে, এর রিফ্লেকশনটা হবে যে শেয়ার প্রাইস ফল করবে। বাইরের ক্ষেত্রে যদি হতো যে একটা পারফেক্ট মার্কেট যদি হতো, তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে যেখানে এনি শেয়ার যার পটেনশিয়াল আছে ফিউচার গ্রোথের, কিন্তু ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সির কারণে হয়তো ইটস নট ডুইং গুড, ইন দ্যাট কেস দেয়ার আর কম্পিটিটরস যারা টেক ওভার হয়, মার্জার হয়, দে উইল বি টেকিং ওভার দ্য কোম্পানি। কিন্তু আমাদের মার্কেটে তো ওই সুযোগ নাই, আমাদের এই মার্জার অ্যাকুইজিশনের জিনিসগুলো কিন্তু ওইভাবে এখনো ডেভেলপ করে, সো মার্কেট মেকানিজম ঠিক ওইখানে ওইভাবে কাজ করছে না। আদার অল্টারনেটিভ অপশন ইজ, আমরা বলতে পারি যে ওকে, শেয়ার হোল্ডাররা অ্যানুয়াল জেনারেল মিটিং এ সেই ম্যানেজমেন্টকে চেঞ্জ করে দিবে, কিন্তু আপনি যদি দেখেন আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং প্র্যাকটিস, এটা আসলে অনেকটা অ্যানুয়াল রিচুয়ালের মতো হয়ে গিয়েছে, এটা অনেকটা ডিসফাংশনাল, ইটস নট ওয়ার্কিং প্রপারলি। দেখা যাচ্ছে এমন জায়গায় হচ্ছে যারা মানে সাধারণ বিনিয়োগকারী তারা যেতেই পারছে না, তো একটা প্লাস কয়জন সাধারণ বিনিয়োগকারী আসলে ওখানে রিয়েল
কন্ট্রিবিউট করার মতো ইন্টারেস্ট দেখতেছে এখানে হচ্ছে না। এটাও একটা আরো বড় কথা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সাধারণ যারা বিনিয়োগকারী, অনেক কোম্পানি আছে হয়তো স্পন্সরের এন্ডে হয়তো 30% বা 40% শেয়ার, 60% ইজ স্প্রেড ওভার দ্য জেনারেল শেয়ার হোল্ডিং। বাট এই 60% হলো মেজরিটি, কিন্তু খেয়াল করে দেখুন 40% ইজ কন্ট্রোলিং দ্য কোম্পানি। But this 60% is so dispersed and fragmented যে তাদের মধ্যে কোনো কিন্তু ইউনিটি বা একটা ইনস্টিটিউশনাল কোনো ফোরাম নাই যাদের মাধ্যমে তারা হয়তো ম্যানেজমেন্ট চেঞ্জের জন্য এজিএম একটা ভোটিং করতে পারে না। কারণ আমার কাছে 10টা শেয়ার আছে, আপনার কাছে হয়তো 5টা শেয়ার আছে, দিস আর ডিসপার্সড। অনেক ক্ষেত্রে হয় কি বাইরের দেশে ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকে, একটা ইনস্টিটিউশন যদি 10% হোল্ড করে, তারা অনেকে কিন্তু প্রক্সি ফাইট বলে, যে they invite proxy, okay, we want to change the management or we want to fight against the decision of the management. So those who are in favor, যারা আপনার ছোট ছোট শেয়ার আছে, you give your proxy to us, we will vote in the AGM. মানে ইউনিটি একটা তৈরি হয়ে যায়, একটা প্রক্সি ফাইটের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সময় বোর্ড ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো আমাদের দেশে এরকম কি সম্ভাবনা রয়েছে বা এক্স্যাক্টলি আমাদের দেশে এই ধরনের এখনো গ্রো করে নাই, হয়তো ভবিষ্যতে করবে। সো ডিসফাংশনাল এজিএম ইজ ওয়ান এরিয়া যেখানে, যে কারণে সাধারণ শেয়ার হোল্ডাররা আসলে কোনো ধরনের সেট থাকে না। আর অল্টারনেটিভ যেটা বললাম যে মার্কেট মেকানিজমের মাধ্যমে যেখানে কম্পিটিটর উইল টেক ওভার দ্য কোম্পানি, সেটাও আমাদের ওই মার্কেটটা ওভাবে ডেভেলপ করে ওঠে নাই। সো এটা আমাদের জন্য এখনো একটা প্রবলেম এরিয়া রয়ে গিয়েছে। যে ইস্যুটা আপনি বললেন যে কোম্পানি খারাপ করলে কি হবে, আসলে আমরা উই আর দ্য সাফারার, জেনারেল শেয়ার হোল্ডার দ্য সাফারার। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আসতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি কিন্তু রিপোর্টগুলো যে দিচ্ছে, যে কোয়ার্টার রিপোর্টগুলো কিন্তু সবই আনঅডিটেড থাকছে এবং একটা রিপোর্ট যেটা অডিটেড হচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে এই রিপোর্টগুলো কি আসলে অডিটেড হওয়া উচিত? ইনফ্যাক্ট কোয়ার্টারলি রিপোর্ট যেগুলো দেওয়া হয়, এগুলোর পারপাসটা হচ্ছে একটা বেসিক প্রিলিমিনারি ইনফরমেশন শেয়ার হোল্ডারকে জানানো। সো এটা অডিটেড হতে হবে, নট ম্যান্ডেটরি। তারপরে দেখা যাচ্ছে যখন অডিটেড হচ্ছে মানে সব মানে অতটা মিল দেখা যাচ্ছে না, অনেক সময় গড়মিলও কিন্তু দেখা যাচ্ছে। গড়মিল হয়তো আপনি বলতে চাচ্ছেন যে এক কোয়ার্টারে ভালো করছে, আরেক কোয়ার্টারে খারাপ করছে। এটা হয় যে অনেক বিজনেস আছে যেটা হয়তো এই কোয়ার্টার পারফরমেন্স ভালো, পরের কোয়ার্টারের পারফরমেন্স খারাপ। এখন এইটা আমি ওইভাবে ঠিক বলবো না যেটা অডিট করা দরকার বা দরকার নাই। অ্যানুয়াল অবশ্যই অডিট করা দরকার, কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের কাছে বা জেনারেল ইনভেস্টরের কাছে ইনফরমেশনের সোর্স কিন্তু মাত্র একটা বা দুইটা বা অ্যানুয়াল এই পাবলিশড ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এর বাইরে কিন্তু আমাদের শেয়ার হোল্ডারের বা ইনভেস্টরদের ইনফরমেশন সোর্স নাই। এখন বাইরে হয় কি, অনেক কোম্পানির উপর রিসার্চ নোট তৈরি হয়, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আছে যারা ওয়ার্কস আন্ডার দ্য গাইডেন্স অর রেগুলেশনস অফ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তারা এনলিস্টেড রিসার্চার, অ্যানালিস্ট, তারা কাজ করে, তারা বিভিন্ন কোম্পানির উপর অ্যানালাইসিস করে রিপোর্ট বের করে, সেটা হয়তো পয়সা দিয়েও কেনে অনেকে যারা রিয়েল ইনভেস্টর ইনভেস্ট করতে চায়, দে কালেক্ট দি ইনফরমেশন। কিন্তু আমাদের দেশে এখনো এই যে রিসার্চ করা, কোম্পানির উপর রিসার্চ নোট বের করা, এই জিনিসগুলো এখনো গ্রো করে নাই। আমি শুনেছিলাম যে অ্যানালিস্টের একটা ব্যাপার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কনসিডার করছে। আই হোপ যে যত তাড়াতাড়ি হয় এগুলো ভালো ফর দ্য জেনারেল ইনভেস্টর। সো জেনারেল ইনভেস্টর ইন দ্যাট কেস ক্যান গেট ইনফরমেশন other than the financial report. You need other information as well. So আমার মনে হয় ওগুলো তাদের জন্য অনেক উপকার হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সংক্ষেপে জানতে চাইবো যে আমাদের বাজারকে আরো ম্যাচিউর করতে আসলে কি জরুরি? দেখেন, ফাইন্যান্সিয়াল মার্কেট বা বাজার যখন বলছি তার দুইটা সাইড, একটা হচ্ছে ডিমান্ড সাইড এবং আরেকটা হচ্ছে সাপ্লাই সাইড। আর আমরা যদি আমাদের পুঁজিবাজারের কথা বলি, সেখানে সাপ্লাই সাইডে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে কর্পোরেট স্ক্রিপ্ট বা শেয়ারস, তাই তো? এখন আমাদের এখানে ভালো কোম্পানির সংখ্যা কিন্তু মানে যেগুলোকে আমরা ভালো বলি, গুড পারফর্মিং কোম্পানি উইথ গুড ম্যানেজমেন্ট অ্যান্ড গুড রিনাউন্ড বিজনেস পটেনশিয়াল, এই ধরনের কোম্পানির সংখ্যা খুব যে বেশি বলা যাবে না। এবং যে কয়টা আছে তাদের শেয়ার প্রাইসের দিকে যদি আপনি খেয়াল করেন, মানে রকেট হাই হয়ে যাচ্ছে। আবার একই বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি শেয়ার কিন্তু ফেস ভ্যালু নিচেও চলে আসছে। সো আপনি যদি সাপ্লাই সাইডটা বাড়াতে চান, সো ইউ হ্যাভ টু ব্রিং ইন গুড কোম্পানিজ ইন দ্য মার্কেট। এখন আমাদেরকে দেখতে হবে যে ভালো ভালো কোম্পানিগুলো কেন শেয়ার মার্কেটে এনলিস্টেড হতে চাচ্ছে না। আমাদের তো বড় বড় কোম্পানি আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা মেবি বিজনেস একটা সেক্টরে হয়তো সেকেন্ড থার্ড কোম্পানি, বাট স্টিল দে আর নট কামিং ইন দ্য। কিভাবে আগ্রহী করা যায় আসলে? সেটা হয়তো আপনার
আমাদেরকে দেখতে হবে যে এখানে কি রুলস রেগুলেশন গুলো টু টাফ অর টু ইজি অর ইজ দেয়ার এনি ইনসেন্টিভ ফর দেম, অথবা এই জিনিসগুলো আসলে রিসার্চের ইস্যু, এবং আই এম শিওর যে আমাদের রেগুলেটররা এই নিয়ে কাজ করবেন। সো ডিমান্ড সাইড, সাপ্লাই সাইডে আপনি ভালো কোম্পানিকে শেয়ার মার্কেটে আনতে হবে। ডিমান্ড সাইডও ক্রিয়েট করার একটা ব্যাপার আছে। ডিমান্ড সাইড মিনস দ্য ইনভেস্টার্স। উই আর মোস্টলি ফোকাস অন দ্য স্মল ইনভেস্টার্স। পলিসি বলেন, আলোচনা বলেন, সবকিছু আমরা স্মল ইনভেস্টার্স আর গুড ফর দিস টাইপ অফ মার্কেট। আমাদের একটা হিউজ প্রায় 30 লাখের মতো স্মল ইনভেস্টার একটা বেজ আছে, দ্যাট ইজ এ গুড সাইড। বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্য মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য। আমাদের অনেক ফান্ডই কিন্তু এখনো শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে না। বাইরে যদি দেখেন আপনি পেনশন ফান্ড, আমাদের একটা বিরাট প্রভিডেন্ট ফান্ড আছে, প্রত্যেকটা কোম্পানির একটা প্রভিডেন্ট ফান্ড আছে। ওয়ার আর দে ইনভেস্টিং দ্য মানি? দে আর পুটিং দ্য মানি ইন দ্য এফডিআর অফ দ্য কোম্পানি উইথ স্মল রিটার্ন, 8%, 7% রিটার্ন। এই সমস্ত ফান্ডগুলোকে যদি আমরা কোনোভাবে মার্কেটের দিকে চ্যানেলাইজ করতে পারি, এখানে রেগুলেশন চেঞ্জের অনেক ব্যাপার থাকতে পারে, বিকজ প্রভিডেন্ট ফান্ড ইচ্ছা করলেই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন না আমাদের ল অনুযায়ী। সো এই ধরনের ফান্ডকে যখন আমরা ইনভেস্ট করতে হবে তখন ডিমান্ড সাইডটাও বাড়বে। সো গুড কোম্পানিজ, সাপ্লাই সাইড এন্ড ডিমান্ড সাইড, এটা যখন বাড়বে মার্কেটের ডেপথ অনেক। আচ্ছা, অনেক কিছু আরো জানার ছিল, শেষ করতে হচ্ছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ।